প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি এটিএন নিউজের ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। বুঝতে পারছেন আমরা আজকে যথারীতি ভালোবাসা নিয়ে অনেক খুনসুটি করবো, টুকিটাকি গল্প আড্ডা দেবো এবং আমার সাথে যিনি রয়েছেন তার সম্পর্কে আমি একটা স্ট্যাটাস দিয়ে এসেছিলাম দুপুরবেলা। তো তার এত ফ্যান ফলোয়ার আমার জানা ছিল না। আমি প্রচুর ইনবক্স পেয়েছি এবং পাশাপাশি একটা জিনিস জেনেছি যেটা আমার তার সম্পর্কে পরিচয় দিতে সুবিধা হবে। তিনি নাকি আধখানা নান খেয়ে প্রায় থাকেন, এজন্য তার নাম আদনান। বাকিটা আমি পুরোটা বলছি, তিনি তুখোর নির্মাতা। বাকিটা আমি আমাদের আড্ডায় আলোচনা হবে। আদনান আল রাজীব এ সময়ের জনপ্রিয় প্রতিভাবান নির্মাতা, তার সাথে আমরা আজ আড্ডা দেবো। কেমন আছো? এই তো ভালো আছি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ কেন? আমি তো থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু আমন্ত্রণ করছেন এই জন্য। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওয়েলকাম ওয়েলকাম টু মাই শো, আওয়ার শো। যদি বলি যে এই যে তোমাকে নিয়ে তোমার বেশ কজন ফ্রেন্ডই কিন্তু আমাকে এই তথ্যটা দিল যে ও কিন্তু আধাখানা। হ্যাঁ, এটা রনি দিবেন। আমি বলছি যে এই প্রশ্নটা করব। যাই হোক, নিজের নাম ইদানিং অনেকে শর্ট করে, একটা শর্ট ভার্সন ফেসবুকে বলো বলো, তুমি আদনান আল রাজীব, এইটাকে মানে এটা কি তোমার নিজস্ব স্টাইল ছিল নাকি পুরো পাসপোর্টের নামটা কি ছিল তোমার? পাসপোর্ট নামে আদনান আল রাজীবই ছিল। আচ্ছা, আমি যখন ফেসবুক ফার্স্ট শুরু করি ইউজ করা, তখন নাম ছিল প্রিয় আদনান ভাই। তো আদনান ভাই, হ্যাঁ, কারণ ওটা খুবই সিলি জায়গা থেকে খোলা ছিল আর কি। আচ্ছা, তখন আমি এডি হিসেবে কাজ করতাম, আমি খুবই সিরিয়াস ছিলাম না বট ওয়ার্ক। তো তারপরে একটা টাইমে যখন কাজ করা শুরু করলাম আস্তে ধীরে, তখন দেখলাম যে ফেসবুকে অনেক মানুষ আসা শুরু করলেন, সবাই অনেকে আবার খুঁজেও আমাকে যে আসলে তোমাকে পাওয়া যাচ্ছে না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইটস হাই টাইম আমার নামটা চেঞ্জ করা। সো প্রিয় আদনান ভাই নামে এখন আমার পুরানো যত অনেক বন্ধু আছে ওরা আমাকে ওই নামে ডাকে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার কিছু ক্লায়েন্ট আছে যারা খুব পছন্দ, হ্যাঁ প্রিয় আদনান ভাই কেমন আছো। আচ্ছা, মানে সবাই তোমার ওখানে প্রিয় না? না, আমি প্রিয় সবার কাছে। তুমি প্রিয়, আচ্ছা আচ্ছা। এই যে প্রিয় অপ্রিয়র হিসাবে আমি যদি বলি যে নির্মাতা হিসাবে থাকে না যে সবাই কিন্তু হিরো হতে আসে বা একটু ফ্রন্ট লাইনে থাকতে আসে, এই ইচ্ছাটা কিভাবে রাজীব, যে নাকি এটার মধ্যে আরেকটা কারিশমা আছে? নিজের ক্যারিয়ারটা এই নির্মাতা হিসেবে কেন নিলে? প্রথমত নির্মাতা হিসেবে নেওয়ার একটা কারণ হচ্ছে এটা আসলে চাহিদা থেকে আসা। ফার্স্ট অফ অল আমার লাইফে কখনো ইচ্ছা ছিল না আমি ফিল্ম মেকিং এ আসবো। আচ্ছা, সো এটা আসলে লাইফের অনেক টার্ন। গার্লফ্রেন্ডের কোনো? না, একদমই না, ফ্যামিলি প্রেসার এন্ড অনেক কিছু ছিল। সো ওইটা আসলে আরেকটা লম্বা ঘটনা। তুমি লজ্জা পাচ্ছো গার্লফ্রেন্ড প্রসঙ্গে বলা? না, একদমই না আজকে। সো একটা টাইমে পরে যখন কাজ করা শুরু করলাম, তখন আসলে একদমই চাহিদা থেকে করা, যে আমার আসলে দরকার ছিল কাজ করা। আচ্ছা, এরপর আমি ভালোবাসা গ্রো করে আর কি, যে ফিল্ম মেকিংটা আমি বোঝা শুরু করি। যখন আমাকে সারো ভাই প্রথম তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করালো, তখন আমি ফিল্ম মেকিং খুব আইডিয়া খুবই কম। আস্তে আস্তে টানা 4 বছর 5 বছর যখন অ্যাসিস্ট করলাম, ততদিন আমি বুঝে গেছি ফিল্ম মেকিংটা আসলে কত বড় জিনিস আমার কাছে। মানে এটার ভিতরে আলাদা একটা হিরোইজম আছে। জি, মানে এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এটা বলি যে এটা আসলে আলাদিনের চেরাগের মতো আর কি, যে আমি এটা চাই, ওইটা চাই মানে ওইটা আমার লাগবে। সো সামহাউ শুটিং এ যেটা হয় যে আমার আজকে আমার এটা খাইতে ইচ্ছা করছে, আচ্ছা, সো আমার ওইটা চলে আসছে। সো ওইটা আরেকটা ক্যারিজম্যাটিক একটা ব্যাপার আছে। এছাড়া আরো কিছু গল্প শোনা যায় এই যে নির্মাতাদের ক্ষেত্রে, যে এই যে বিভিন্ন উঠতি মডেল, প্রতিষ্ঠিত মডেল, ভাইয়া কেমন আছেন, মনটা আজকে আপনার ভালো কিনা, যে এইগুলো আসলে কিভাবে মেনটেন করা যায়? এই এত ফ্যান, এত ফ্যান্সের জায়গা আসলে জানি না। ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস অনেক বেশি, বাট এই যে এইরকম কথাবার্তা আসলে এগুলো আসলে আমার মনে হয় কি যে এগুলো সব জায়গায় থাকে এবং কম বেশি সব জায়গায় থাকবে, আজীবন থেকে যাবে আর কি। সো যেহেতু এই মিডিয়া স্পেসটা আলাদা করে আমরা গ্লোরিফাই করি সবসময়, যেটা সবাই এটার দিকে তাকায় থাকে, সো মেবি একটা কর্পোরেট সেগমেন্টেও এরকম বসেররা অনেক বেশি ছাড় পায়, অনেক রকম বাহবা পায়। এটা মেনটেন করতে অসুবিধা হয় না? ধরা যাক একজনকে তুমি মডেল হিসেবে নিলে, সে খুব টিভিসি প্রচুর চললো, বিভিন্ন চ্যানেলে, সে একটা পপুলার ফর্মে চলে গেল, তারপরে হয়তো তুমি ক্লায়েন্ট বা তোমার ইচ্ছা হচ্ছে না যে পরেটায় আমি নেই, তখন আবার গোসা করে না যে রাজীব এটা কেন করলে? একদমই না, এরকম আমার লাইফে কখনো হয়নি। আমি ভেরি প্রফেশনাল উইথ মাই ওয়ার্ক। খুব ভালোভাবে মেইনটেইন করতে পারো? আমি প্রফেশনাল, মানে মেয়েদেরকে খুব ভালোভাবে মেইনটেইন করতে? মেয়েদেরকে না, প্রফেশনালি কাজকে খুব ভালোভাবে মেইনটেইন। আচ্ছা আচ্ছা, না আমি অন্য কিছু মেইন করছি না, আমি মেইনটেইন করি না, ভেরি ফ্র্যাঙ্কলি আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে এই লাভ বক্সে যেহেতু খুব প্রিমিয়ার প্ল্যাটফর্ম, তো তুমি আঙ্কেল আন্টিকে যেহেতু অনেক সময় বলা যায় না, কিন্তু আজকে কিন্তু বলতে পারো যে
আমার এই ফার্স্ট ক্র্যাশ বা আমার এখন আমি ইনভলভ আছি, আন্টি শুনতে পারে, একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা সুযোগ দেই এই সিটে বসে। আচ্ছা, না আমার কিন্তু বাসায় আরো বড় সুযোগ আছে একটা। ও আচ্ছা, আমার মা বাবার সাথে আমি খুবই ফ্রি, আমার বড় বোন যে ওর সাথে খুবই ফ্রি, সো আমার যখন যা লাগে দর্শকরা তো অবশ্যই জানতে পারবে যেহেতু ডেফিনেটলি। হ্যাঁ, প্রথম ক্র্যাশ রাজীব, প্রথম ক্রাশ ছিল, ক্রাশ যদি আমি চিন্তা করি তাহলে প্রথম ক্রাশ হচ্ছে স্কুলে থাকতে ক্লাস 7 একটা মেয়ে। আচ্ছা তো ওইগুলো আসলে আমি ক্রাশ জাস্ট ওই র্যান্ডম ক্রাশ আর কি, আসলে দেখতে ভালো লাগলো, কয়দিন ভালো লাগতো, তারপর আর ওর সাথে জীবনে কথাও বলি নাই। বাট লিটারালি ক্রাশ ছিল আমি যখন ও লেভেলস করছিলাম আর কি, তখন আমার লম্বা একটা মেয়ের প্রতি একটা পছন্দের একটা জায়গা থাকে। তো সেটাকে তাকে বলতে পেরেছিলেন? হ্যাঁ, সেও জানতো, কারণ আমরা খুবই ক্লিয়ার ছিলাম যে আসলে আমরা অ্যাফেয়ারের দিকে যাব না, যদি ফাইনালি কিছু হয় তাহলে আসলে সামহাও কিছু একটা হবে। সো আমাকে হেল্প করা শুরু করলো ও লেভেলসের সময়, একসাথে ক্লাস করতাম। তারপরে লম্বা 2 বছরের মতো আমাদের কথাবার্তা ছিল, ভেরি গুড ফ্রেন্ডস ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা। তারপরে সামহাও এটা আর কাজ করে। এই যে হ্যাং আউট রিলেশন ইদানিং কালে অনেক সময় দেখা যায় বেড়েছে, এটা আসলে রিলেশনটার তত্ত্ব কথা যদি বলতে শুনি, অনেক সিনিয়র মানুষকে আমি জিজ্ঞাসা করেছি যে এখনকার প্রেম আর সে কি প্রেম আছে, বইয়ের ভেতরে গোলাপ ফুলে পাপড়ি শুকে না গেলে কিভাবে প্রেম হয়। তো এই এখনকার তোমরা যদি এই সময়ের প্রেমিক, এই সময় প্রেমের প্রতিনিধি, এই সময় প্রেম সম্পর্কে পজিটিভ দিয়ে একটা ভাইব যদি দর্শকদের বলো। পজিটিভ ভাইব, এখনকার ছেলেমেয়েরা খুব কেমন আসলে রিলেশন গড়তে? এখন আসলে একটু বেশি আমার কাছে মনে হয়, যেটা আমরা আসলে এত বেশি স্পেস পাই আশেপাশে যাওয়ার জন্য, আমাদের অপশনস অনেক বেশি লাইফে। তো আগে হয়তো এটা ছিল না, আজকাল ছেলেমেয়েরা সবাই একটু বেশি ওপেন হয়ে গেছে। তো আমরা আসলে নিজের ভাষা যা বলতে চাই ওটা খুব ক্লিয়ারলি বলি আর কি, বেশিরভাগ সময় বলে দিচ্ছে যে আমার এক্স বয়ফ্রেন্ড এটা ছিল, বা আমি তোমাকে পছন্দ করি, ব্রেকআপ পার্টি। আগে হয়তো মেয়েরা বলতো না এটা। হ্যাঁ, এখন অনেক জায়গা থেকে এরকম স্পেস আছে আর কি। তো আমার মনে হয় এই জায়গাতে যেটা হয়েছে যে আগের যেই কষ্টটা ছিল, যে আমরা ওই যে বলে না, বাবা মারা বলে যে আমাদের প্রেমটা এত বছর টিকছে, আমার কাছে মনে হয় কি ওইটা ওয়ান অফ দ্য রিজন মেবি যে ওখানে আসলে অপশনস ছিল না বেশি। ইট মাইট বি, আই মাইট বি রং, বাট আমার কাছে ওইটা একটা রিজন হতে পারে যে অনেকগুলো হয়তো তখন সোসাইটির কারণে আসলে একটু সাপ্রেস ছিলাম আমরা, এখন একটু বেশি ওপেন হয়ে গেছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার ভালো খারাপ দুই দিকই আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। রাজীব, এমনি তোমার এই যে কাজের ক্ষেত্রে রিলেশন প্রেম এমনি গুনতে গেলে কতটা হবে, মানে কাজ মানে নাকি প্রেম, এই যে রিলেশনটাই তো আসলে একটা পর্যায়ে একটু ভালো লাগা তৈরি করে। আমার তিনটা হয়ে গেছে, একটু কম হয়ে গেল, দানে তিন দান। আচ্ছা, রাজীব খুব অকপটে কথা বলছো, থ্যাংক ইউ। আমি একটু তোমার ছোট করে আমাদের একটা সেগমেন্ট আছে, তুমি মেবি বৃষ রাশি এবং 11 মে আমরা একটা সাধারণত একটা পোর্টফোলিও রেডি করি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে ধরো ইনসিডেন্টালি কোনো একটা ঘটনা ঘটে গেল, তো সেক্ষেত্রে তোমার জন্য খুব ভালো, নিজেই যদি বলতে শুনি যে তোমার সম্পর্কে 3টা ভালো গুণ, যে রাজীব ভালো ছেলে ছিল, রাজীব এই করতো ওই করতো, রাজীবের এইরকম দুষ্টুমি ছিল, তুমি কি বলবা তোমার নিজের পোর্টফোলিওর ক্ষেত্রে? ভালোর দিকটা আসলে আমি যখন চিন্তা করি যে একটু কঠিন ভালো বলা, বাট আমার কাছে মনে হয় কাজের জায়গা থেকে আমি সিনসিয়ার, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট আমার মধ্যে আছে। আরেকটা হচ্ছে আমি আসলে মিথ্যা বলি না, মিথ্যা যতটুকু পারা যায় আমি খুবই ক্লিয়ার। মানে 3টা প্রেম, 3 সত্যি, এটা হ্যাঁ 30টা না। আচ্ছা, এটা একটা। আর আসলে খুব কঠিন, এটা মানুষজন জাজ করে নিজেকে। এবার নিজেকে যদি সমালোচনার কাঠগড়ায় দাঁড় করা যায়, আমি জিদি অনেক বেশি। জিদি? হ্যাঁ। আচ্ছা, জেদ কাদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে। আমার খুব অল অফ আ সাডেন আমার জিদটা হট করে উঠে, আচ্ছা, আবার দেখা যায় খুব জলদি পড়ে যায়, বাট তারপর ওই যে ওই হুট করে জিদ ওঠা ওইটা খুব খারাপ। আচ্ছা, ইভেন উইথ মাই ফ্যামিলি, মা বাবা বোন ওদের সাথেও এরকম হয় আমার, এটা খারাপ খুবই। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আমাদের এখানে একটা ফোন লাইন আছে, তোমার সাথে কথা বলতে চাই, আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, প্রিয় দর্শক, কে বলছিলেন? পিরোজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি খসরু ভাই বলুন, আমাদের আজকে গেস্ট আদনান আর রাজীব, তার সাথে কথা বলতে পারেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি ভুল বলে না থাকি, আপনি হয়তো দেশের বাইরে ছিলেন, আজকে যিনি উপস্থিত কান্দির ভাই, অতিথি যিনি আছে ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনি কোন জিনিস একজন নির্মাতা হিসাবে কোন জিনিসটি নির্মাণ করতে গিয়ে আপনার জীবনে এমন কোন ছন্দপতন বা এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনাকে কেন্দ্র করে আপনার জীবনের মোড়কে অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে, অথবা আপনি সেই কাজ থেকে ফিরে এসেছেন, এই বিষয়টি কি আপনি কিভাবে দেখেন?
ওকে খুশি ভাই, আমাদের সাউন্ডে একটু সমস্যা হচ্ছে দর্শক, আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি টকব্যাকে শুনছি। আমি সেটাকে আমার অতিথির সাথে একটু কনভারসেশন করে নিচ্ছি। খুশু ভাই যেটা বলছেন, উনি অনেক দূর থেকে ফোন করেছেন যে রাজীব, তোমার জীবনে নির্মাণ করতে গিয়ে এমন কোনো ইন্টারেস্টিং ঘটনা, যে সেটা কাস্টিং হোক, সেটা এডির সাথে হোক, বা টিমের সাথে এমন কোনো রিলেশন বা এমন কোনো বিষয়ে জড়িয়ে গিয়েছো কিনা, বা কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা এই তোমার টিভিসি মেকিং বা মেকিং? প্রেমের বিষয় যেহেতু, উনি বোধহয় কোনো রিলেশনের বিষয়টা জানতে যাচ্ছেন, এরকম কোনো ঘটনা হয়? কিন্তু তুমি যেহেতু সত্য বলো, তুমি স্বীকার করেছো, সত্যটা নিশ্চয় বলবে। মানে কাজের ক্ষেত্রে হ্যাঁ, কোনো রকম রিলেশন বা কোনো রকম ক্ল্যাশ বা মন খারাপের ঘটনা বা কোনো ধরনের স্মরণীয় ঘটনা ঘটেছে কিনা উনি একটু শুনতে চাচ্ছেন। হ্যাঁ, স্মরণীয় ঘটনা তো আসলে অনেক আছে, ওটা এভাবে বললে আসলে বোঝানো মুশকিল। যে একটা দুটো ইন্টারেস্টিং প্রত্যেকটা, যেমন লাস্ট আমি যখন গ্রামীণ ফোন একটা শুট করতে গেলাম সিলেটে, পুরো টিম ওখানে চলে গেছি আমরা। তারপরের দিন ওদিন রাত্রেবেলা হঠাৎ করে ওই রিসর্টের মালিক বলল যে আমরা কালকে তো শুট করতে দিতে পারবো না। আমার হোল টিম ওখানে চলে গেছে রাত্রেবেলা, টিম সেটআপ রেডি। আমাদের ডেলিভারি ডেট খুবই জলদি। তো তখন একটা যে প্রেসার গুলো হয় আর কি, ওইগুলো তো এরকম জিনিসপত্র হতেই থাকে রেগুলার, যেগুলো আসলে শকিং আমাদের জন্য। সেটাই। যাই হোক খুশি ভাই, নিশ্চয়ই আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। এবার একটু কাজের কথা আসি, মানে একটু সিরিয়াস হই। সিরিয়াস হবো? সিরিয়াস না হই। এই যে নির্মাণের ক্ষেত্রে একজন উঠতি মডেল বা প্রতিষ্ঠিত মডেল বা শোবিজ ওয়ার্কাররা টিভিসি মেকিং, ফিল্ম মেকিং, মানে নাটক, ড্রামা বা ডকুমেন্টারি, কোনটা বিষয় আসলে বেশি এমফাসিস দেয় বা একটু আগ্রহ প্রকাশ করে? কি মনে হয় তাদের সাইকোলজিটা কেমন? ডিরেক্টর আসলে ডিপেন্ড করে ভাই। আমার কাছে মনে হয়, যেমন আমি পার্সোনালি, আমি কেন আসলে নাটক বানাইনি, আমার কাছে মনে হয় যে নাটক যখন আমি বানাতে গেছি তখন দেখছি যে ওইখানে অনেক রকমের অবস্ট্যাকলস আছে, যেগুলো আসলে আমার গল্প বলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, ধরো শখ মেহজাবিনরা যখন তুমি আড্ডা দাও যে একটা এই রকম লেভেলের টিভিসি করছি, তুই থাকবি কিনা, বা নাটক করছি তুই করবি কিনা, বা একটা ফিল্ম করছি, কোনটাতে ঝাঁপায় পড়ে না রাজীব এটাকে আমাকে রাখতে হবে? এটা আমার মনে হয় ডিপেন্ড করে, ধরেন আমার সাথে যদি কমফোর্টেবল হয় কাজ করার জন্য, তাহলে আসলে নাটক, অ্যাড অথবা ফিল্ম তিনটাই হয়তো কাজ করতে চায়। 1 2 3 করতে গেলে 1 2 3 ডেফিনেটলি আমার কাছে মনে হয় ফিল্মটা আগে থাকে। আচ্ছা, এরপরে আসলে এরপরে দুইটাই টিভিসিতে আর নাটক, দুইটার মধ্যেই একটাই থাকে। আচ্ছা, এবার একটু ব্র্যান্ড ভ্যালুর দিকে আসি। যেহেতু রাজীব এই মার্কেটের সম্পর্কে তুমি জানো, যদি বলি যে একদম যে কোনো প্রোডাক্ট খুব ভালো দরে বেচা যাবে, খুব বাংলা অর্থেই বলি, আমি যদি তিনটা নাম বলি, ধরা যাক অনন্ত জলিল, সাকিব খান বা আরফিন শুভ, তুমি 1 2 3 খুব যে কোনো একটা প্রোডাক্টের সাথে তুমি সেটা ম্যাচ করাতে পারো, তুমি ক্লায়েন্টকে খুশি করতে পারো, 1 2 3 হিসাবে তুমি রেটিং করতে বললে এই তিনজনকে কোথায় কোথায় রাখবে? খুব শর্টলি বলতে হবে। হ্যাঁ, অনন্ত জলিল গ্রামীণ ফোন অসম্ভবকে সম্ভব করে। না একদম র্যান্ডমলি ধরো তুমি এই তিনজনের শিডিউল পেয়েছো, তোমার সাথে কাজ করতে আগ্রহী, তুমি ক্লায়েন্টকে খুশি করার জন্য, সেই ক্ষেত্রে ম্যাক্স ফেয়ারনেস শুভ। আচ্ছা। সাকিব খান উনি হবেন ডেফিনেটলি, জানি না আসলে, চিন্তা করতে। আচ্ছা, যাই হোক, সাকিব রেগুলার এই প্রোগ্রামটা দেখে, আমি তোমাকে জানিয়ে রাখি। অবশ্যই তুমি ভাবতে থাকো। না, আমি ওনার কথা চিন্তা করার সাথে পাওয়ারটা মাথায় চলে এসেছে, না যেহেতু উনি কাজ করে ফেলছে আর কি। হ্যাঁ, তো এছাড়া মানে আমি আসলে ওনাদের তিনজনকেই যেভাবে দেখি, ওনারা তিনজনই আসলে অ্যাকশন স্টার আর সুপারস্টার হিসাবে, সো সব জায়গায় আসলে ওই হিরো মাথায় আসতেছে ইনস্ট্যান্ট, মেবি একটু চিন্তা করলে আসবে ডিফারেন্ট কিছু। আচ্ছা, এবার সেই যে রাজীবের নাটকের সংখ্যা এত কম কেন? এটা কি ফিনান্সিয়াল অ্যাসপেক্টসের দিক দিয়ে একটু কম থাকে বলে, নাকি কি কারণটা কি? হ্যাঁ, ওয়ান অফ দ্য বেসিক রিজন হচ্ছে ওইটা। আচ্ছা, যেমন আমি যখন এয়ারটেলের সাথে যখন কাজ করি, ওরা খুব হ্যান্ডসাম একটা বাজেট দেয় যে ফিকশন বানানোর জন্য, এবং প্রপারলি শুট করা যায়। সো এটা আমি করা হয়ে গেছে। আমি লাস্ট টাইম একটা এনটিভির জন্য কাজ করি, যেটার মধ্যে সরি চ্যানেলের নাম বলতেছি, কোনো অসুবিধা নেই, এটা তোমার কাজ সম্পর্কে বলতে পারো। ওইটা যখন করি তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আসলে, যেহেতু আমি ফিল্ম বানাতে চাই সামনে, তো বাংলাদেশে হয়তো এত বাজেট আমি পাবো না ফর আ ফিল্ম, সো আমরা কিভাবে শর্ট বাজেটে সুন্দর একটা ছোট গল্প বলতে পারি। আচ্ছা, সো ওইটা ট্রাই করি হচ্ছে লাস্ট ফিকশনে। সো ওইটা সামহাও আমি কিন্তু আমি ওই বাজেটে অ্যাচিভ করি আর কি, আমার টিম সহ প্ল্যান করে। সো ইন আ ওয়ে আমার বাজেটের জন্য বেস্ট কি। আচ্ছা, ঠিক আছে। এবার আবার একটু প্রেমের দিকে আসি, যে তোমার সম্পর্কে যখন আমি এই যে ঘোষণা দিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম, যে অনেক মেয়েরা, তুমি নিজে দেখেছো যে
আই এম ক্র্যাশড, আই লাভ ইউ, অমুক তমুক অনেক কিছু বলেছে। অবশ্যই তোমার অনেক ফ্যান ছেলেও তো ছিল। হ্যাঁ ছিল এটা খুব খুব ভয়ানক দিক আছে। এনিওয়ে সেটা ভালোবেসেই বলেছে, সেটা অন্য ভালোবাসা, অ্যাফেকশন। এই যে এই ধরনের এই যে ভালোবাসার যন্ত্রণা কিভাবে মেনটেন করো, বা এরকম কোনো ঘটনা আছে কিনা যে পাগল হয়ে তোমার বাসার সামনে বা ইউনিটে চলে এসছে? না, এরকম কখনো আই উইশ হয়তো, এত সিনেমাটিক একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা। আই উইশ, কিন্তু কিছু হয়নি। এটা আসলে একটা সময় যেমন আপনি যে ছবিটা শেয়ার করছেন ওটা কিন্তু দেখতে ভালো। এখন আর ওই জায়গাটা নাই আমি। এটা আচ্ছা, না, 1-1.5 বছর আগের ছবি। অনেক অনেক লোকেটিভ লাগছে তোমাকে। anyway, তো এই ধরনের নিশ্চয়ই আসে, এবং এটা এটা কি মনে হয় যে মেয়ে বলো বা ছেলে বলো, মডেল যেহেতু একটা মিডিয়ায় পাওয়ার হোল্ড করছো বা কাজ করছো, সেটা কি একটু স্বার্থের ব্যাপারে চলে আসে, নাকি একটু না ভালো লাগা থেকে? কখন বোঝো যে এই হ্যালো ভাইয়া তোমার শরীরটা কেমন, হ্যাঁ, বা আজকে বিকালে কফি খাবে কিনা, এটা কখন বোঝো যে না এটা নেক্সট টিভিসির জন্য আমাকে একটু পটানোর চেষ্টা করছে, না আমাকে আসলে ভালোই বাসে? এটা আসলে কিভাবে বোঝা যায় মেয়েদের এই টোনগুলো? যখন ক্লিয়ারলি ওরা আসলে, আজকাল তো যে বললাম অনেক বেশি ওপেন, ওরা যদি কফির সাথে ওরা বলবে যে কি করছো সামনে সামনে তোমার প্রজেক্ট কি, তো ওইগুলো নিয়ে আলাপ করবে। সো when it comes to projects and coffees একসাথে মিশে, তখন আমার কাছে মনে হয় মানে আমি প্রফেশনাল লাইফটা পার্সোনাল সাথে একদম মিলাই না কখনো। আচ্ছা, যাও আরো কথা শুনবো, ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। রাজীবের আরো কথা শুনবো, আরো প্রেমের গল্প শুনবো, খুব শিগগিরই ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরলাম ইয়াং নাইট লাভ বক্সে। কথা হচ্ছিল আদনান আল রাজীবের সাথে। তবে একটু তথ্য জানিয়ে রাখি যে ও খুব সত্য কথা বলছে, কিন্তু এর ভেতরে 3 গ্লাস পানি খেয়ে ফেলেছে। আমি এখন আমি কিছুটা সন্দিহান আসলে ও কেন এত নার্ভাস হচ্ছে। আচ্ছা, তুমি কি নার্ভাস? সত্যি না, একদমই না, নার্ভাস না। হ্যাঁ, আমি পানি একটু বেশি খাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, না সেটাই, কারণ অনেক পরিশ্রম সারাদিন। যেহেতু পরিশ্রমের কথা আসছে, আমরা এখানে রাশিফলটা একটু চেক আউট করি, অর্থাৎ যে দিনটা গত হয়েছে সেই দিনটা আসলে কতটা মিলেছে তোমার সাথে। তো আমি বৃষ রাশি একটু আমরা একটু ছোট্ট করে যদি দেখে আসি, তুমি একটু আমাকে বলো যে মিলল কিনা। 11ই মে আসে, ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো ক্লায়েন্টের টাকা পয়সা পেয়েছি কিনা, যাই হোক আমরা সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। এটা বোধহয় প্রায় সময় ঈর্ষাকাতর হয় রাজীবের সাকসেসে। আজ আপনার অর্থভাগ্য দুবার বলেছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া, খুবই পজিটিভ, মানে টাকা প্রেম দুটোই আছে তোমার আজকের। পরে তোমার উত্তরগুলো নিচ্ছি। একটা পত্রিকা লিখেছে পিতৃ স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে, কোনো ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে, কর্ম পরিবেশ ভালো থাকবে, কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পাবেন। ভেরি পজিটিভ আজকে তোমার ডেটা গেছে নিশ্চয়ই। কেমন পজিটিভ অনেক। হ্যাঁ, মানে আজকের দিনটা আমরা সবসময় দেখি যে আমরা যখন যাকে এই সিটে ডাকি তার ওই দিন খুব ভালো যায় এবং সামনের দিনগুলো খুব ভালো যায়। এটা কিন্তু মানতে হবে। যাই হোক, তো অর্থভাগ্য আছে যেহেতু আজকে খুব বেশ ভালো। সেক্ষেত্রে এবার একটু প্রশ্নে আসি যে আমাদের এটা কমন প্রশ্ন, প্রায় সময় দেখি যে দেখায় যে মেয়েদের বা ছেলে মেয়েদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে এই প্রেমের সময় সালমান খান ফেম টেম চায়, আবার বিয়ে যখন সেটেল ডাউন হয় তখন আবার একটা বৈষয়িক ব্যাপারে চলে আসে। এইটা তুমি যেহেতু স্ক্রিপ্টিং করো, ডিরেকশন করো, এই সাইকোলজিটা তোমার নাটক বা বিভিন্ন নাটকে কিন্তু ইনপুট হয় এসব। এটা কেন, এটার কারণটা কি যদি বলতেই বলি তোমাকে, এটার কারণটা কি, মূল কারণটা কি? এটার কারণ আসলে আমি এখনো খুঁজে পাইনি, ইনফ্যাক্ট কেউই পাইনি। আমরা তোমাদের যে 3টা প্রেমের কথা বললা তুমি তাদের সাথে কনভারসেশনে বা তোমার সবচেয়ে প্রিয় মানুষের সাথে কনভারসেশনে কি মনে হয় যে মানে আমার লাইফে সামহাউ আমি খুব ভালো গার্লফ্রেন্ডস পাইছি, যে কারণে মোস্ট প্রবাবলি, কারণ যেহেতু হ্যাঁ সামহাউ ওয়ার্ক করেনি। কিন্তু ভালো গার্লফ্রেন্ডসরা কি ভালো বউ হতে পারে? মানে না, নট নেসেসারিলি। ওইটা আমার একটা ডাউট আছে, বিকজ আই হ্যাভ সিন পিপল যারা আসলে আমার ফ্রেন্ডসদের মধ্যে এরকম আছে যারা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল আগে, বিয়ের পরে ওদের একটু ডিফারেন্ট হয়ে গেছে, একটু ফ্রেন্ডদের যারা সিঙ্গেলস আছে ওদের কাছে একটু আলাদা চলে গেছে। আবার দেয়ার আর পিপল যারা খুব ভালো আছে, এখনো খুব ভালোভাবে মিশতেছি আমরা। সো
আসলে ডিপেন্ড করে মেয়েদের চিন্তা ভাবনাটা, ওই মেয়েটার চিন্তা ভাবনাটা কেমন, স্পেশালি মেয়েটার আমি বলবো আর কি, আমার মনে হয় আচ্ছা আচ্ছা যে ও আসলে কিভাবে তার হাজবেন্ডকে দেখতে চায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা কিন্তু তার মানে personally- বয়ফ্রেন্ডকে একভাবে দেখতেছে, হাজবেন্ডকে একটা ভাবে দেখছে, এটা Absolutely, জি। একদম মানে ওমেন রেজলিউশনের ব্যাপারে চলে আসে। হ্যাঁ বেশিরভাগ বেশিরভাগ জি, ম্যাক্সিমাম জি। তাহলে তো এছাড়া তো ওয়ার্ল্ডের সব ধরনের ছবিতে, সব ধরনের নাটকে তো এই ধরনের স্ক্রিপ্টই আমরা পাই, জি। সুতরাং নিশ্চয়ই এর একটা কারণ আছে। আর আরেকটা যদি একটু জানতে চাই যে রাজীব, এই যে প্রেম বা সম্পর্কের রসায়নের ক্ষেত্রে তুমি ঠিক কার কাছে একেবারে খোলা পাতার মতো, অর্থাৎ তোমার গোপন সবচেয়ে কে বেশি জানে? তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস বা গার্লফ্রেন্ডের কথা যার কথা আমার বলো। ফ্রেন্ড, আমার তারেক নামে একটা ফ্রেন্ড আছে, ও আমার একসাথে স্কুল থেকে বড় হয়েছে, ও আমার সাথে কাজ করে এখন। আচ্ছা, আমি না তো। আচ্ছা রাইট। আমি না হচ্ছে। আচ্ছা, ওর সাথে তুমি শেয়ার করো সব। ওর সাথে ওর যেহেতু ছোটবেলা থেকে একটা সম্পর্ক, আমরা একসাথে হোস্টেলে বড় হয়েছি, এরপরে এখন কাজ করছি আমরা একসাথে, তো ওই একটা স্পেস থাকে আর কি। আরো দু একজন ফ্রেন্ড আছে, সজীব নামে একটা ফ্রেন্ড আছে আমার, তো আমরা যখন একসাথে ছোটবেলাতে বড় হয়েছি তো। কিন্তু স্পেশাল ফ্রেন্ড বলে যে, হ্যাঁ মানে ওরা হচ্ছে স্পেশাল আর কি, মানে এই দুইজন স্পেশালি তারেক, হ্যাঁ তারেকের সাথে আমি সবসময়। আচ্ছা 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 আচ্ছা, যাক ফাইন। আমরা একটা ফোনে যাই, আমরা আমাদের সাথে ফোনে ইন আছে প্রিয় দর্শক, নাম বলে আপনি কথা বলতে পারেন। কে বলছিলেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি নিউ থেকে ফোন দিয়েছিলাম, তো জি হয়তো চিনতে পারছেন, উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল ফোন দিয়েছে নিউ ইয়র্ক থেকে। আমি আচ্ছা, ও খুব ভালো ফটোগ্রাফার। হ্যাঁ উজ্জ্বল, এত দূর থেকে ফোন দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমাদের সাথে আজকে অতিথি আছেন রাজীব, আদনান লাল রাজীব, কথা বলতে পারেন। সাথে আমার একবার দেখা হয়েছিল 2008 এর দিকে মৌচাকে, ওর অফিসে। মৌচাকে দেখা হয়েছিল? চিনবে? হ্যাঁ, ওর অফিসে একবার দেখা হয়েছিল 2008-9 এর দিকে, মৌচাকে দেখা হয়েছিল। তো খুব ভালো কাজ করে, এখন অনেক ভালো কাজ করতেছে, আসলে আমরা প্রাউড ফিল করি এরকম একটা ডিরেক্টরের সাথে। তো রাজীবের কাছে প্রশ্ন, নেক্সট ভালো একটা রোমান্টিক টেলিফিল্ম আমরা কবে দেখতে পাবো? হ্যাঁ প্লিজ। ওকে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ও একটা তোমার কোনো রোমান্টিক স্মৃতি বা রোমান্টিক অভিজ্ঞতার কথা একটু শুনতে চাচ্ছে। ও অনেক দূর থেকে, নিউ ইয়র্ক থেকে। আমি সম্প্রতি এসেছি এবং ও খুব সময় দিয়েছে আমাকে, এবং ওর জন্য ও খুব ভালো ফটোগ্রাফার। তো একটু প্লিজ, যেহেতু ওর একটা আবদার, এত দূর থেকে ফোন করেছে, তোমার সবচেয়ে রোমান্টিক সময়, রোমান্টিক মুহূর্ত কোনটা, কত মানে ফার্স্ট, সেকেন্ড না থার্ড পিরিয়ডে যাচ্ছে? যাচ্ছে ছিল রোমান্টিক মুভমেন্ট আসলে অনেক এক্স্যাক্টলি কোনটা মানে মুভমেন্ট। ধরা যাক আমি একটু সহজ করে দিই, যে খুব মন খারাপের সময় বা খুব নিজেকে রিফ্রেশ করতে তুমি কোথায় যাও? আচ্ছা, সেটা ঢাকা হোক, ঢাকার বাইরে বা দেশের বাইরে, কোথায় তোমাকে সবচেয়ে রিল্যাক্স করে? বেসিক্যালি ঢাকার মধ্যেই থাকা হয়, আর যখন অনেক বেশি ঘুরতে যাওয়া হয় তখন আসলে দেশের বাইরে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, যেহেতু দেশের স্পেশাল প্লেস আছে কি কারোর সাথে যাওয়া বা? যেতে চাই ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, যদি কখনো হয়, সময় হয়ে ওঠে না। না সামনে মানে যখন মেবি বিয়ের পরে যদি কখনো বিয়ে করি, আচ্ছা আচ্ছা, তখন হয়তো অনেক জায়গায় যাওয়া। বাট মানে আমি এখন ওই যে যখন আসলে ফেসবুকে দেখা যায় যে কিছু স্টিল ছবি, এই জায়গাটা ভালো, এই জায়গাটা ভালো, তো ওগুলো মনে হয় যাচ্ছে ঠিক আছে, দিস আর দ্য গোলস, যাওয়া দরকার। আমি আপনাকে বলছিলাম যে নিউ ইয়র্কে যাওয়া উচিত, খুব জলদি হয়তো বা যাবো বা কিছু। আচ্ছা, যাক আমাদের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। যদি রাজীবের কাছে একটু জানতে চাওয়া হয় যে এই এখনকার যে ভার্চুয়াল মিডিয়ার এবং এত কিছু শেয়ারিং হচ্ছে, নানান রকম কথা বলছে, প্রত্যেকের গোপন আসলে সব খোলা পাতার মতো সবাই স্ট্যাটাস বা বিভিন্ন শেয়ার করছে, এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে মানুষ কি একটু নিজেকে অভিনয়ের প্রতি একটু বেশি, মানে জানা আমার আজকে মন খারাপ, কিংবা মন খারাপ না, একটু দেখানোর জন্য স্ট্যাটাসটা দিচ্ছে কিনা, বা এই যে সেলফির যে রোগ, সেলফি ম্যানিয়াক, এই বিষয়টা এই জেনারেশনটা তোমার কাছে কেমন মনে হয়? আমি অ্যাবসলিউটলি আপনার সাথে এই ব্যাপারে এগ্রি করি। বিকজ আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাংলাদেশে স্টাডি বলে 6.5% অফ দ্য পপুলেশন ইন্টারনেট ইউজ করে। সো আমরা কিন্তু ইন্টারনেটের মধ্যেই আছি, আমার বাকি যে এত পার্সেন্ট পপুলেশন বাকি আছে, ওদের সাথে আমাদের কোনো কানেকশন নাই। সো এখানে আমরা একটা ভার্চুয়াল লাইফ নিয়ে যে আমরা খুশি আছি, আমরা হাসি দিচ্ছি, হাসি দিয়ে সেলফিটা তুলছি, এট দ্য সেম টাইম এর ঠিক পরে আমরা সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দেখ ছবি দেখে মনে হচ্ছে খুব মজা করতেছি, আমরা রেস্টুরেন্টে গেছি, ফান। সো ওইটা আমার কাছে মনে হয় খুবই বাজে সাইড অফ ইন্টারনেট। দেয়ার আর গুড সাইড, যেটা আসলে আমি পার্সোনালি মনে করি গুড সাইড আর
শেখা যায় অনেক কিছু। আমি অনেক কিছু শিখতে পারি, পড়তে পারি, এগুলো তো আছেই, বাট देयर আর সাম নেগেটিভস অলসো যেগুলো। আচ্ছা, আর প্রোডাকশনের ক্ষেত্রে যদি ছোট করে বলো যে তোমার প্রোডাকশনের নিশ্চয়ই একটা ইন্টিমেট ব্যাপার থাকে বা একটা প্রোডাকশন যাবার আগে যাতে ডিসক্লোজ না হয় সেই ব্যাপারটা থাকে, এটা কি ভার্চুয়াল মিডিয়া একটু ব্যাপারটা খোলাসা করে দিচ্ছে নাকি কোনো কোনো ক্ষেত্রে? যে তুমি হয়তো জানো না তোমার কোনো এডি বা তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান বা তোমার কোনো মডেল হয়তো খুব ফ্ল্যাশ করে দিচ্ছে। আমার কাছে মনে হয় এটা খুব প্ল্যান থাকে, যদি কেউ ফ্ল্যাশ করতে না চায় তাহলে আসলে কেউ করবে না ওই টিমের। তুমি ইউনিটকে বলে দাও। হ্যাঁ ডেফিনেটলি, আমি চাই না কেউ করুক এরকম কোনো মোমেন্ট। আবার কিছু আছে যাচ্ছে ঠিক আছে তোমরা শেয়ার করো, যেগুলো মানুষজন দেখুক, যাচ্ছে ঠিক আছে সামথিং ইজ কামিং আপ। আচ্ছা, সো ওইগুলো আমার মনে হয় একটা টিম যখন আলাদা করতে চায় চাইলেই করতে পারে। বাহ বাহ, যেহেতু একটু শুটিং এর আলাপ সালাপ হলো, তোমার একটু বিহাইন্ড দ্য সিন আমি একটু দেখে আসি প্লিজ, দর্শকদেরও একটু দেখাই। এটা মেবি একটা টিভিসি এবং একটা টেলিকম। একটু আড্ডাতে ফিরে যাই, যদি বলি যে এই যে এত ঝক্কি এবং এটার টোটাল টিম আগে কেমন প্রি প্ল্যান বা আগে কেমন সিটিং দেওয়া হয় তোমাদের এই সব কাজের ক্ষেত্রে? অ্যাডভার্টাইজিং এ আসলে অনেক বেশি প্রিপারেশন লাগে আগে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ডিটেইল ওয়ার্ক থাকে যে আমাদের কস্টিউমস কি হবে, জুতা কি কালার হবে, কোন কাপড়ের হবে, ওগুলো ডিটেইলও আমরা করি। সো যেটা আসলে ফিল্ম মেকিং এ পরে গিয়ে সুবিধা হয় আমাদের, প্রি প্রোডাকশন বলি আমরা। সো এটা আসলে অনেক বেশি দরকার ইনফ্যাক্ট ইন ফিল্ম মেকিং, এনি কাইন্ড অফ ফিল্ম মেকিং। সো ওইটা আমাদের অনেক হেল্প করে, ইনফ্যাক্ট করতে হয় ফর আ লঙ্গার পিরিয়ড। যাক ঠিক আছে, আমরা একটা শেষ পর্যন্ত চলে এসেছি। তারপরও ফেসবুকে এলিটা একটা প্রশ্ন করেছিল, আমি সেটা একটু রাখতে চাই যে তোমার বডি ফিটনেসের ব্যাপারে তোমার ডায়েট চার্ট একটু জানতে চেয়েছিল, এবং হিরোরা সাধারণত এগুলো খুব মেনটেন করে, তুমি বিহাইন্ড দ্য স্টার, বিহাইন্ড দ্য সেলিব্রিটি হয়ে তুমি এটা কেন, তোমার অবশ্যই নিজেকে মেনটেন করা উচিত, এটার চার্টটা তুমি দর্শকদের জানাতে পারো। এটা বেসিক কারণ হচ্ছে ওকে আমি দেখাইলে প্রত্যেকদিন বলি আমরা আসলে জিম করা উচিত, আমার যাওয়া উচিত, আমি মোটা হয়ে যাচ্ছি, এই অনেক কিছু বলি, বাট আলটিমেটলি কিছু করি না। বিকাল সন্ধ্যা হলে আমরা চলে যাই পুরান ঢাকায়, ভাত খাই, ভর্তা খাই, তেহারি খাই। আমি অনেক বেশি তেহারি, পোলাও এসব বেশি খাই। সো খুব বিরক্ত আমার উপরে যে তুমি কেন এগুলো কনসেন্ট্রেট করো না। অর্থাৎ রনির মতো আধখানা নানের গল্পটা আসলে সত্য নয়। আচ্ছা, শেষ প্রশ্ন রাখতে চাই রাজীব, নিজের সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এই যে অনেকগুলো কাজ করছো, কখনো মনে হয়েছে যে একটু সামাজিকভাবে, সামাজিক দায়বদ্ধতা থেকে কারোর জন্য কিছু করি বা একটা কন্টিনিউয়াসলি কারোর পাশে থাকি বা নিজের প্রেম ভালোবাসাটা একটু হতদরিদ্র মানুষের জন্য দেখাই, এটার কমিটমেন্টটা কত দূর আছে বা কি করতে চাও? ভাই অনেক জায়গা থেকে আমি পার্সোনালি মনে করি, আমি ফিকশন যেগুলো বানাই ওগুলো একটা মেসেজ থাকে। প্রত্যেকটা জায়গা থেকে আমি কি বলতে চাই এটা খুব ক্লিয়ার, আমি এটা বলতে চাই। কমার্শিয়ালের জায়গা থেকে টিভি কমার্শিয়াল যখন করি আমি, তখন আসলে আমার ফিল্ম মেকিং স্পেসটা, আমার যে এডিগুলো আছে ওদেরকে আমি আস্তে আস্তে গ্রো করাচ্ছি। লাইক আমার সাথে যারা কাজ করেছিল গত কয়েক বছর, ওরা এখন ডিরেক্টর। সো ওইটা সামহাও হেল্প করি। অ্যাট দ্য সেম টাইম যারা দরিদ্র ওগুলো তো আসলে রেগুলার করা হয়, ওইটা আসলে এমন না যে স্পেসিফিক কাউকে আমি কখনো ভাবে এমনি পার্সোনালি যদি শুনতে চাই যে নিজের থাকে না যে আফটার 10 ইয়ার্স বা আফটার 5 ইয়ার্স আমি এটা, আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যেটা যে আমি গার্মেন্টসে যারা কাজ করে, আমি জানি না এটা সত্যি হবে নাকি, বাট আমার ছোটবেলায় ছিল যে গার্মেন্টসে যারা কাজ করে ওদেরকে কোন একটা সময় ওদেরকে দিয়ে আমি আসলে র্যাম্প শো করাবো আর কি। সো এটা খুব ইন্টারেস্টিং বিকজ আমি কিছু ক্যারেক্টার্স দেখতাম আসলে, দে আর ভেরি গুড লুকিং,
তো ওদের হয়তো বা কাজ করানো যায় জাস্ট বিকজ ওরা ওই সেগমেন্টে বিলং করে এইজন্য আসলে করা হয়। অবশ্যই যারা গার্মেন্টসে মেহনতি মানুষ সেটা দেখছেন এবং তোমার দিকে চেয়ে আছে যে কবে র্যাম্পে তারা হাঁটবে, এবং সেই প্রত্যাশা রাখছি। তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি আজকে তোমার প্রেম ভালোবাসা নিয়ে কোনো মেসেজ থাকে প্লিজ একটু। আমি খুব ক্লিয়ারলি বলবো যে আসলে বিলিভ ইন ইয়োরসেলফ, আর যেটা করতে ইচ্ছা করো ওটা ডেফিনেটলি করতেই হবে, ওইটা মানে অর্ধেক করতে গিয়ে থেমে গেলে হবে না আসলে। অবশ্যই। থ্যাংক ইউ রাজীব, তুমি যদিও 3 গ্লাস পানি খেয়েছো এবং ব্রেকের আগে পরে, তারপর আমি বিশ্বাস করছি তুমি সত্য কথা বলেছো এবং খুব চমৎকার করে তোমার নিজের ভালোবাসার কথাটা ব্যাখ্যা দিয়েছো। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমি তানভীর তারেক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এটিএন নিউজ ইয়াং নাইট লাভ বক্স থেকে। দেখা হবে আগামী সপ্তাহে একই সময় আরও একজন নতুন অতিথির সাথে। প্রতিবার যেভাবে আমি বিদায় নিই সেভাবে বিদায় নিচ্ছি। প্রেমময় হয়ে উঠুক পৃথিবী, কারণ প্রেম ছাড়া আসলে সব কিছুই অর্থহীন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।